না রেগুলার নেওয়া যাবে না। এই যে কতদিন এই যে বলছি লাইভ ক্লাস নিব না, আজকে দেখো উপস্থিতি বেড়ে গেছে। জাস্ট এক কথার উপর উপস্থিতি আজকে বেশি। আচ্ছা, গত ক্লাসে একদম সর্বশেষ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এই টপিকটা ছিল এরকম, দেখো এবি একটা সরলরেখা ছিল, তার এক পাশে সি বিন্দু ছিল, ধরো ই বিন্দু, এফ বিন্দু, ডি বিন্দু। হ্যাঁ, তো তোমরা লক্ষ্য করে দেখেছিলাম মডুলাস ছাড়া যখন এবিসি এবং এবি ই এর ক্ষেত্রফল বের করেছিলাম তখন সেটা আসছিল কি পজিটিভ। অপরদিকে এবিডি এবং এবি এফ এর ক্ষেত্রফল যখন বের করেছিলাম মডুলাস ছাড়া তখন সেটা আসছিল কি নেগেটিভ। আর সেখান থেকে আমরা একটা সুন্দর সিদ্ধান্তে গিয়েছিলাম যে এক পাশটা পজিটিভ আর এক পাশটা কি নেগেটিভ, এবং যে পাশটা পজিটিভ ওটার নাম দিয়েছিলাম কি ধনাত্মক ক্রমে অবস্থান করে ত্রিভুজ গঠন করে, আর যে পাশটাতে নেগেটিভ পাওয়া যাচ্ছিল ওটাকে আমরা বলেছিলাম ঋণাত্মক ক্রমে অবস্থান করে ত্রিভুজ গঠন করে। মনে পড়ছে? তার মানে আমরা গত ক্লাসে বলেছিলাম যে দেখো এই যে এ বি আর সি এই বিন্দু দিয়ে তুমি যদি ত্রিভুজটা গঠন করো তাহলে মডুলাস বিহীন ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা আসতো কি পজিটিভ। এটাকে আমরা বলতাম কি বলতো ধনাত্মক ক্রমে অবস্থান করে ত্রিভুজ গঠন করে। আবার যখন তুমি এবিডি করেছিলা তখন এটা আসছিল কি নেগেটিভ, তখন আমরা বলতাম কি ঋণাত্মক ক্রমে অবস্থান করে ত্রিভুজ গঠন করে। আরেকটা বিন্দু জি এটার উপরে। ওকে, এখন তুমি ত্রিভুজ এবিসি বের করো, সেটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? এবিসি কিন্তু পজিটিভ আসবে। প্রশ্ন হচ্ছে কেন পজিটিভ? আপনি কেমনে শিওর হলেন? বিন্দু তো দেয়া নাই। এটা শিওর হয়েছে কি করে? এটা গত ক্লাসে খুব ভালোভাবে ব্যাখ্যা দেই নাই, আজকে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো এরপরে বি তারপরে সি, দেখো তো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছো, যার ফলে এটা আসবে কি পজিটিভ। ঠিক আছে আমার কথা? আচ্ছা, আজকে পুরো ক্লাসটা তোমরা বিদ্যুৎ পাবা, তোমাদের ক্লাসও শেষ হবে, বিদ্যুৎও মোটামুটি চলে যাবে। আচ্ছা, এবার পর্দাগুলো সম্ভব একটু লাগাই। বেনিফিট হচ্ছে বাইরের যে তাপটা একটু কম আসবে। আচ্ছা, ওই লাইটটা দিয়ে। আচ্ছা, বোর্ড কি দেখা যায়? ওই একটা লাইটই থাক। হ্যাঁ, এত লাইট দিও না, লাইট যত কম দেয়া যায়। হ্যাঁ, প্রয়োজনে বন্ধ করে দাও, একটা লাইটই চলবে। আচ্ছা শোনো, এবিসি এর ক্ষেত্রফল বের করে তুমি যে পজিটিভ পাবা তার পিছনে কারণ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর তুমি যদি এবিডি এর ক্ষেত্রফল বের করো, এবিডি এটা আসলে কি ক্লকওয়াইজ, এটা আসলে কি হবে বলতো নেগেটিভ হবে। এখন আমরা বলেছিলাম এবিসি যেহেতু পজিটিভ, তার মানে পজিটিভ মানে 0 থেকে ছোট না বড়? 0 থেকে বড়। এবিডি কি পজিটিভ না নেগেটিভ? তার মানে 0 থেকে ছোট। আমরা বলেছিলাম এই 0 থেকে বড় হওয়া মানে সেটা কোন ক্রমে? ধনাত্মক ক্রমে। আর 0 থেকে ছোট হওয়া মানে বোঝা গেল বিষয়টা? এবার আরেকটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, ত্রিভুজ এবিজি। এটা কি? এবিজি
জি ত্রিভুজের ক্ষেত্রফল এবার কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? কি আসবে? জিরো আসবে। কারণ কি এরা কি একই সরলরেখার উপর অবস্থান করছে বা সমরেখ। কি মনে পড়ছে? তার মানে বিন্দু তিনটা সমরেখ হলে তাদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি শূন্য। তারপর যদি কি হয় ধনাত্মক ক্রমে অবস্থান করে তার মানে কি জিরো থেকে বড়, আর ঋণাত্মক ক্রমে অবস্থান করলে কি জিরো থেকে ছোট। এবার আমি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিলাম তোমাকে, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বললাম বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজ একই সরলরেখার উপর অবস্থিত বা বিন্দুত্রয়ের সমরেখ। তার মানে কি করবা ওই বিন্দু তিনটা দ্বারা যে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো ওটার সমান কি লিখবা? জিরো। ধরো বিন্দু তিনটার ভিতরে কোনো একটা আননোন থাকবে, তখন কি আননোনটার মান বের হয়ে আসবে। ওকে, যেহেতু বুঝতে পারছো এটা, এবার আমরা আসল কাজে চলে আসি। একে কে নাম্বার ম্যাথটা দেখো বাকি ছিল। একের কে নাম্বারটা বাকি ছিল, টি এর মান কত হলে এই বিন্দু ত্রয় ধনাত্মক ক্রমে অবস্থান করে ত্রিভুজ গঠন করবে। আচ্ছা, আমাদেরকে বলে দিয়েছে টি এর মান কত হলে ধনাত্মক ক্রমে অবস্থান করে ত্রিভুজ গঠন করবে। হ্যাঁ, এই ম্যাথটাই একটু সবাই মনোযোগ দাও। এই সেম ম্যাথটাই আমি এবার একটা কথা বললাম যে টি এর মান কত হলে বিন্দুত্রয় সমরেখ হবে। তখন বলো তো তুমি কি করবা? ক্ষেত্রফল বের করবা। প্রশ্ন মতে সে ক্ষেত্রফল সমান কি জিরো, সেখান থেকে টি এর মান বের করবা। বাট এবার যদি আমি বলে দিই টি এর মান কত হলে বিন্দুত্রয় ধনাত্মক ক্রমে অবস্থান করবে, তখন কি তুমি ইকুয়াল জিরো লিখবা নাকি গ্রেটার দ্যান জিরো লিখবা? আমি কি বুঝাতে পারছি? ওকে, তাহলে এবার যে কাজটা করো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করো। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমাদের দুইটা ওয়ে আমরা শিখে আসছি। তিনটা ওয়ে, তার ভিতরে দুইটা ওয়ে নিয়ে আমরা কাজ করে আসছি। সেটা হলো যে একটা হচ্ছে উপরে ভুজ নিচে কোটি, এভাবে লিখতে হয়, তারপর প্রথমটা আবার রিপিট করতে হয়। আরেকটা ওয়ে হলো যে ভুজ তিনটাকে প্রথম কলামে, কোটি তিনটাকে দ্বিতীয় কলামে, আর তারপর কি তৃতীয় কলামে তিনটা ওয়ান। এটাকে আবার এইভাবেও লেখা যায় যে এ বিন্দুর স্থানাঙ্ক দেখো 2t প্লাস 1 আর t প্লাস 2, বি বিন্দুর স্থানাঙ্ক 2 মাইনাস t 2 মাইনাস 5, সি বিন্দুর স্থানাঙ্ক 5t আর কত 70, তৃতীয় কলামে কি হবে 1 হবে। আবার কথা বোধহয় তোমরা বুঝতে পারো নাই। দেখো তো, ভুজ তিনটাকে আমরা রাখলাম কি প্রথম কলামে, কোটি তিনটাকে রাখছি কি দ্বিতীয় কলামে, আর তৃতীয় কলামে কি তিনটা 1। তো প্রশ্ন হচ্ছে ভাই এইভাবে করলেন কেন? এইভাবে করার একটা বেনিফিট আছে। এইভাবে করার যে বেনিফিটটা তা হলো তিনটা যেহেতু 1 আছে, তার মানে দুইটা জিরো পাওয়া যাবে। তো দুইটা জিরো পাওয়ার জন্য তোমরা জানো যে a1 থেকে 1 বাদ দিলে কি জিরো। তার মানে ভাই আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি কি করব? তাহলে দেখো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি যদি বাদ দেই তাহলে যা দাঁড়াবে 3t মাইনাস কত? 3t মাইনাস 1। এইটা থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে কি হবে 16। এটা থেকে বাদ দিলে কত হবে? এরপর এইটা থেকে তুমি যদি এটা বাদ দাও 2 মাইনাস কত? 60। এটা থেকে এটা বাদ যদি দাও 2 মাইনাস কত? 7 5 12টি, 1 মাইনাস 1 করলে কত? 0। এরপর দেখো 5t 71,
এরপর দেখো 1 নিয়ে কাজ করলে এই সারি আর এই কলাম কি বা, ঠিক আছে? তাহলে এখন দেখো হাফ এর সাথে এর গুণ 3t মাইনাস 1 এর সাথে 2 মাইনাস কত 12t মাইনাস এর সাথে এটার গুণ হলে 60 2 মাইনাস 40। এটা দেখো এর সাথে এটার গুণ হবে মাইনাস এর সাথে এর সাথে এটার গুণ মাইনাস এর সাথে। এখন পরের লাইনটা দেখো হাফ এটা দিয়ে তুমি যদি গুণ করে দাও 60 মাইনাস 3 12 36 t স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস 2 প্লাস 12 মাইনাস 6 দোকানে 12t প্লাস 6 6 36 t স্কয়ার। এটা যাবে এটা যাবে। হ্যাঁ, আমরা এবার যে কাজটা করছি আমরা কি নরমাল ক্ষেত্রফল বের করছি নাকি এখানে ধনাত্মক ক্রম আর ঋণাত্মক ক্রমের একটা সম্পর্ক আছে? যেহেতু ধনাত্মক ক্রম আর ঋণাত্মক ক্রমের একটা সম্পর্ক এখানে আছে, তার মানে আমরা যে ক্ষেত্রফল বের করবো সেখানে কি মডুলাস রাখবো নাকি মডুলাস ছাড়া চিন্তা করবো? তাহলে দেখো এই যে হাফ এখানে অবশিষ্ট আছে 60 মাইনাস কত 2, এখানে তুমি যদি 2 কমন নাও তাহলে থাকবে কত 3t মাইনাস 1, 2 চলে যাবে। তাহলে ভাই এই ত্রিভুজের কিন্তু আমরা ক্ষেত্রফল পাইছি। আমি আগের কোশ্চেনটা আবারও রিপিট করতে চাই। আমি যদি এই বিন্দু তিনটা দেওয়ার পরে বলতাম বিন্দু ত্রয় সমরেখ হলে টি এর মান কত, তখন তুমি কি করতা? ক্ষেত্রফল সমান কত লিখতা? তাহলে 3t মাইনাস 1 সমান কি লিখতা? 0। তার মানে টি এর মান আসতো কি 1/3, তাই না ভাই? বাট আমি বললাম টি এর মান কত হলে ধনাত্মক ক্রমে অবস্থান করবে, তাহলে এবার তুমি কি করবা? গ্রেটার দ্যান 0। তাহলে তুমি প্রশ্ন মতে যেটা লিখবা তা হচ্ছে 3t মাইনাস 1 এটা কি গ্রেটার দ্যান 0। এখান থেকে 3t গ্রেটার দ্যান 1 বা t গ্রেটার দ্যান 1/3, এটাই ভাই আমাদের आंसर। তাহলে t এর মান যদি 1/3 অপেক্ষা বড় হয় তাহলে সেটা কি করবে বলো তো? ধনাত্মক ক্রমে অবস্থান। আচ্ছা, এরপর না বেশিক্ষণ থাকবে না, চলে আসবে। আচ্ছা দেখো এটারই এল নাম্বার যেটা আছে ওখানেও তিনটা বিন্দু তুমি একইভাবে নিবা, ক্ষেত্রফল বের করবা, বুঝলা? আচ্ছা এবিসি এর ক্ষেত্রফল দেখো, এবিসি এর ক্ষেত্রফল বের করব। তো একের এল নাম্বারটা বের করার পরে যেটা আসবে তুমি একটু লক্ষ্য করো 1 মাইনাস টি হবে। বাসায় গিয়ে তোমরা এল নাম্বার ম্যাপটার ক্ষেত্রফলটা বের করে দেখবা 1 মাইনাস টি হবে। এটা কি বের করে দেওয়ার দরকার আছে ক্ষেত্রফল? না। কিন্তু এল নাম্বার ম্যাথে আমাদের কি বলছে? ধনাত্মক ক্রমে না ঋণাত্মক ক্রমে? আচ্ছা ঋণাত্মক ক্রমে হলে 1 মাইনাস টি এটা লেস দ্যান 0 না গ্রেটার দ্যান 0? লেস দ্যান 0। তাইলে পরের লাইনে হয়তো তোমরা এইভাবে চিন্তা করতে পারো প্লাস 1 এর পাশে গেলে কি মাইনাস 1। এবার অনেকে ভাবতেছে ভাই মাইনাস মাইনাস কেটে দিন, বা অসমতার ক্ষেত্রে মাইনাস মাইনাস কেটে দেওয়া, আসলে ম্যাথেই এই কেটে দেওয়ার কোনো কনসেপ্ট নাই। তোমাদেরকে এর আগেও বলছি কেটে দেওয়া বলতে ম্যাথে কোনো বিষয় না, এটা আমরা ভারতীয় উপমহাদেশে কেটে দেওয়ার সিস্টেমটা আছে। উপরে 10 নিচে 5 থাকলে উপরে নিচে কেটে দিয়ে যে তোমরা 2 লেখো, এটা তুমি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাওয়ার পরে
কেটে দিচ্ছে মানে তারা মনে করে পুরোটা কেটে দিচ্ছে, বিষয়টা এরকম। হ্যাঁ, এটা আমাদের আসলে শুরুটা হয়েছে কখন, হয়েছে ছোটবেলায় যখন বাচ্চাদেরকে শেখাতে যায়, ওই যে যোগ বিয়োগ করতে গিয়ে 5টা কেটে দেয়, 2টা থাকে, ওই যে শুরু হয়েছে ওখান থেকে চলতে আসছে। আচ্ছা, তো যাই হোক, তো আসলে কেটে দেওয়ার কোনো নিয়ম নাই। এখন নিয়ম হচ্ছে উভয় পক্ষে মাইনাস দিয়ে তুমি কি করবা, গুণ করবে। আর উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিলেন কি হবে, +3, এটা হবে কি +1। কিন্তু ভাইয়া অসমতার ক্ষেত্রে একটা নিয়ম হলো তুমি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিলে অসমতার দিক কি হবে, এই হলো বিষয়। তার মানে t > 1, এটা হচ্ছে এল নাম্বারটার প্রমাণ। আমাদের এল নাম্বারটা বলছে t এর মান কত হলে এটা কোন ক্রমে অবস্থান করবে, ঋণাত্মক ক্রমে অবস্থান করবে। তার মানে t এর মান অনপেক্ষা বড় হবে, তাই কি দেয়া আছে? ও আচ্ছা আচ্ছা, যদি এত হয় মানে এটা প্রমাণ আর কি। এবার দেখাও যে বলছে মানে প্রমাণ আর কি। এই বোঝা গেল ভাইয়া? এই ক্ষেত্রে -1 দ্বারা ভাগ করলে তো ভাইয়া ওই রকমই মাইনাস উঠে যাবে, এই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে যদি মাইনাস ম্যাথের ক্ষেত্রে ভাগ আর বিয়োগ বলে কিছু না। এটা হয় কেমন কথা? আসলে নিয়ম হচ্ছে ইনভার্স কোনো কিছুকে গুণ করাকে আমরা বলে থাকি ভাগ, আর নেগেটিভ কোনো কিছুকে যোগ করা বলে কেউ আমরা বলে থাকি বিয়োগ। বুঝতে পারছো? এই হলো বিষয়। অর্থাৎ নেগেটিভ কোনো কিছু কিন্তু তোমাদের যখন আমরা নির্ণয় করাইছি ওটা ব্যাখ্যা দিয়েছিলাম, নেগেটিভ কোনো কিছুকে কিন্তু আসলে দিন শেষে ইনভার্স, ওটাকে হলো কি যোগের ইনভার্স। মাইনাসটাকে বলা হয় কি যোগের ইনভার্স। ঠিক আছে, এই হলো বিষয়। তার মানে দিন শেষে আর ভাগটা হচ্ছে কি গুণের ইনভার্স। এবার দেখো খুবই সুন্দর চমৎকার, হ্যাঁ অতি চমৎকার একটা জিনিস করাবো। দেখা যায়। আচ্ছা দেখো, এই একটা সরলরেখা দেখতে পাচ্ছ। এই মহান সরলরেখা কি করে, এই সিডি সরলরেখাকে ই বিন্দুতে অন্তর্বিভক্ত করে। কি করে? এবি রেখা সিডি কে ই বিন্দুতে অন্তর্বিভক্ত করে কত অনুপাতে? সিই অনুপাত ডি। এই সি অনুপাত ডি ই কে নাম দিলাম m1 অনুপাত m2। এবি সরলরেখা সিডি রেখাকে সিই অনুপাত ডিই m1 অনুপাত m2 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। এবার একটা কাজ করো, কাজটা হচ্ছে কোন একটা কারণে এটা যোগ করো, এটা যোগ করো, মানে তোমার মন চাইছে না, মন চাইছে তুমি যোগ করে দেখো চেহারা কি সুন্দর দেখাচ্ছে না? কি সুন্দর লাল লাল কি করছো দেখো, এই যে কালা লালা আর নীলা দিয়ে সুন্দর ফিগার আগে। আচ্ছা, এবার তোমার মাথায় আর একটা আইডিয়া আসছে যে তুমি এই সি বিন্দু থেকে এ এর উপর একটা লম্ব টানবা। ওকে, টানো। ওই যে মন চাইছে না। আচ্ছা, ডি বিন্দু থেকেও এ এর উপরে একটা লম্ব টান। হ্যাঁ, এবার এই সি বিন্দু হতে এ বি এর উপরে যে লম্ব টানছে এটার নাম দাও এফ, আর ডি বিন্দু হতে এ বি এর উপরে যে লম্ব টানছে এটার নাম দাও জি। ওকে, দেখো তো বহুত কাজ করে ফেলছো। আমাদের এবার কোশ্চেনটা কি ছিল এটা একটু বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এবি রেখাকে এবি রেখা
সিডি কে যে অনুপাতে বিভক্ত করে আমাদের সেই অনুপাতটা জানা দরকার। ভাই বিভক্ত করেছে কে? বিভক্ত করেছে কে? এবি বিভক্ত করেছে। কাকে বিভক্ত করেছে? সিডি কে। বিভক্ত করেছে কিন্তু এবি, আর বিভক্ত করেছে কাকে? সিডি কে। আচ্ছা এখানে দেখো তো, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো তো, এই দেখো CEF একটা ত্রিভুজ, আর এখানে তুমি দেখতে পাচ্ছ DEF একটা ত্রিভুজ। হ্যাঁ এবি আর সিডি রেখা, দেখো তো ভাই এই যে ত্রিভুজ আর এই যে ত্রিভুজ দুটো কি সমকোণী ত্রিভুজ না? আর দুইটা ত্রিভুজই কি সদৃশ ত্রিভুজ? এটা ব্যাখ্যা দেওয়ার দরকার আছে, দুইটা কিন্তু সদৃশ ত্রিভুজ। হ্যাঁ আমরা সদৃশ ত্রিভুজের একটা ব্যাখ্যা দিয়েছিলাম কোন এক কালে, তোমাদের মনে থাকার কথা, ওই যে বি নাম্বার চ্যাপ্টার করাইতে দুটো সুন্দর ফিগার আঁকাইছিলাম, ঠিক আছে? দুটো সুন্দর ফিগার থেকে আমরা বলেছিলাম যে বিষয়টা হলো যে দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই যে পিচ্ছি ত্রিভুজ দেখতে পাচ্ছ আর একটা কি বড় ত্রিভুজ দেখতে পাচ্ছ। এবার তুমি যদি কোণ এটা নিয়ে চিন্তা করো আর এটা নিয়ে চিন্তা করো, পিচ্ছি ত্রিভুজের এই কোণ আর বড় ত্রিভুজের এই কোণ, তাহলে বলো তো ভাই এই পিচ্ছি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোণটা? ওই সময় আমরা এটা ব্যাখ্যা দিয়েছিলাম পিচ্ছি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে CF, আর বড় ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোণটা? ইকুয়াল। পিচ্ছি ত্রিভুজের ক্ষেত্রে অধিভুজ কোণটা? CE। এবার বড় ত্রিভুজের ক্ষেত্রে অধিভুজ কোণটা? DE। এগুলো কি লেখা যায় না? মনে আছে এটা? এটার ব্যাখ্যা কিন্তু আমরা ওই কালে দিয়ে আসছি, মানে বি নাম্বার চ্যাপ্টার। এবার CE সমান আবার কত? বা CE দেখো তো A1 না? সিটার নামে কি A1 দিয়েছি কিনা? আর ডিটার নাম কি দিয়েছি? M2। তাহলে সিটা হচ্ছে M1 আর ডিটা কিন্তু কত বলো তো? M2। কি হলো? আচ্ছা যাও হইছে হইছে। এবার আসবে আসবে এরা মানে ভিতর থেকে, মানে ভিতর থেকে বলতে হবে। আর তোমার যদি ভিতর থেকে বলতে না পারো তাহলে তো হবে না। হ্যাঁ শোনো, শোনো বিষয় হচ্ছে আমি ওই এক বিষয়ের সময়ে তোমার মতিঝিলের গভর্নমেন্ট কলেজের পাশে যে আরামবাগে তো মতিঝিলই আর কি, গভর্নমেন্ট কলেজ তো আরামবাগে, তো আরামবাগে থাকতাম। তো ওখানে আমি যে বিল্ডিং এ থাকতাম ঠিক তার পাশেই তোমার বাবে রহমান দেওয়ানবাগি, তোমরা অনেকে দেওয়ানবাগি শরীফের নাম শুনছো। হ্যাঁ পীর আর কি, অনলাইনে এগুলা হয়তো আমার ক্ষতি হইতে পারে। যাই হোক বিষয়টা হচ্ছে খুবই মানে ভয়ঙ্কর একজন মানুষ। তো এখন তো যে বলতে তো নিষেধ করতেছে। আচ্ছা যাই হোক আরেকবার ফোন দিলে দেওয়ানবাগি জানাই দিব। আচ্ছা এখন বিষয় হচ্ছে তোমার ওই দেওয়ানবাগের ওরসগুলো হতো বিশাল ওরস হতো, মানে তোমার ওই মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু করে এদিকে অনেক দূর পর্যন্ত বন্ধ করে ওরস করতো। তো ওই মোটামুটি রাত 12টার পরে বলতো যে চাঁদে দেওয়ানবাগিকে দেখা যায়। উনি কিছু এমন এমন কিছু কথা বলে যেগুলো আমার আসলে উচ্চারণ করা অসম্ভব। উনি যে কথাগুলো বলে এগুলো আমি বলতে পারবো না, মানে এত কিছু নোংরা নোংরা কথা বলে, মানে মানে ওনার আল্লাহর সাথে ওনার ডিরেক্ট সাক্ষাৎ, আল্লাহ রসুলের, মানে বলতে পারবো না। হ্যাঁ মোটামুটি ইয়া বড় পেট, মানে বিশাল বড় পেট, দেখছো না দেওয়ানবাগি দেখবা বিশাল বড় পেট। উনি যখন চেয়ারে বসে মানে এইরকম করে বসে,
আমি তো দেখছি মানে বললাম যে বিল্ডিং এর সাথে থাকতাম তো যার ফলে দেখতে পারি। আবার তোমার ওনার যে মসজিদের ভিতরে ওনার এই বিশাল বিশাল পেটালা অনেক ছবি আছে, বিশাল ছবি। যাই হোক, তো বিষয় হচ্ছে উনি যেটা বলতো সেটা হচ্ছে যে এই তোমরা ভক্তরা তোমরা সবাই কি চাঁদে আমার ছবি দেখতে পাচ্ছ? সবাই বলতো হ্যাঁ। কে কে পাচ্ছ না? এই যে যারা যারা পাচ্ছ না তাদের ইমান দুর্বল। তার মানে তারা এখনো পর্যন্ত দেওয়ানবাগ শরীফের উপরে পুরোপুরি তারা প্রকৃত ভক্ত হতে পারো নাই। কে কে প্রকৃত ভক্ত হয়েছো সবাই হাত তোলো। যারা প্রকৃত ভক্ত হয়েছে তারা সবাই তাদের দেখতে পাচ্ছ। আমরা সবাই মনে করে আমি যে প্রকৃত ভক্ত হই নাই, তখন পরবর্তীতে আখিরাতে গিয়ে যদি আমাকে সাফায়াত না করে, বুঝতে পারতেছো? আর আখিরাতে গিয়ে যদি ওই যে কি করে, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। আরে ওনার ছবি তো সব জায়গায়, ওনার দেখাও ওনার ছবি, যেখানে জায়গা সেখানে ওনার ছবি দেখা যায়, শুধু চাঁদে কেন? এই হলো বিষয়। তো এই জন্য বললাম তোমাদের এগুলা ফটো দেওয়ার আগে ভালো করে নাচ জয় বাংলা হচ্ছে অন্তর থেকে আসছে। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল এটা কেন বের করবো? ভাই হুট করে তোমার মন চাইছে যে তুমি এবিসি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এবিডিও একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, দুটা ত্রিভুজের ক্ষেত্রফল একটু ভাগ করে দাও। মন চাইতে পারে না? আচ্ছা, তোমার মন চাইছে তুমি এই কাজটা করে ফেলছো। এখন দেখো এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমরা দেখতে পাচ্ছি, এই এবিসি এর ক্ষেত্রফল কিন্তু আমরা চাইলে বের করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি কত? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি হচ্ছে কি? এবি, আর উচ্চতা হচ্ছে কত? সিএফ। একইভাবে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে কত বলতো? এবি, উচ্চতা কত? ডিজি। এই হাফ আর হাফ এবি যাবে। এবার সিএফ আর ডিজি, সিএফ বাই ডিজি এটা তো m1 বাই m2 লিখে ফেলো। তার মানে আমরা চাচ্ছিলাম m1 বাই m2, এটাই চাচ্ছিলাম মূলত। তাহলে m1 বাই m2 আমরা পাইছি কোথা থেকে? দেখো তো, ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ কি হলো ভাই? বিষয় হলো আমরা আসলে কি খোঁজার চেষ্টা করতেছিলাম সেটা আরেকবার একটু আমি রিপিট করি। আমরা খুঁজছিলাম এবি সরলরেখা সিডি কে, এবি সরলরেখা সিডি কে যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটা নির্ণয় করা। অনুপাতটার নাম দিয়েছে কি? m1 আর m2। m1 আর m2 কিন্তু আমরা খুঁজতে চাচ্ছিলাম, বাট m1 আর m2 খোঁজার একটা নিয়ম অলরেডি আমরা খুঁজে পাইছি, সেটা হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। অর্থাৎ তুমি এখন এই এবি সরলরেখা সিডি কে যে অনুপাতে অন্তর্বিভক্ত করবে সেই অনুপাতটা বের করার জন্য তুমি যে কাজটা করবা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবা ডিভাইডেড বাই করবা কি? ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। এটা বের করলে আসলে m1 আর m2 বের হয়ে যাবে। ভাইয়া দেখো এই যে এবিসি ত্রিভুজের ভিতরে কি আছে? m1 আছে, আর এবিডি ত্রিভুজের ভিতরে কি আছে? m2। ভাইয়া আমরা যে কাজটা করেছি, এবি রেখা কাকে অন্তর্বিভক্ত করে? বিভক্ত করেছে কে? কাকে বিভক্ত করেছে? সিকে। দেখো যে বিভক্ত করেছে সেই দুটো কিন্তু আগে। এবি বিভক্ত করেছে এ বিন্দু তারপর বি বিন্দু, এ বিন্দু তারপর বি বিন্দু। কাকে বিভক্ত করেছে? উপরে সি নিচে। মনে রাখবে এইভাবে। বিষয়টা হচ্ছে আমাদের এবি সরলরেখা সিডি কে যে অনুপাতে বিভক্ত করে, এটা বের করার জন্য আমরা খুঁজে দেখব কে আগে বিভক্ত করেছে। কে বিভক্ত করেছে? এবি। কাকে বিভক্ত করছে? সিডি কে। যে বিভক্ত করবে তার দুটো বিন্দু আগে লিখতে হবে,
আর যাকে বিভক্ত করবে তার দুটা বিন্দুর একটা উপরে একটা নিচে। এবং এই কাজটা করলে আলটিমেটলি আমাদের কিন্তু কি বের হয়ে আসবে বলতো, অনুপাতটা বের হয়ে আসবে। পিয়ারসে বলো, পিয়ারসে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে বিষয় হলো যে এবিসি আর এবিডি বলছিলাম মনে হয়, কে পিয়ারসে বলছিলাম। তোমরা বিশ্বাস করো না? হ্যাঁ, এই তো দেখো কাজ হচ্ছে কিন্তু, শতভাগ কাজ। আচ্ছা ভাইয়া, আমরা পুরো কথাটা আরেকবার একটু বলি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। এবার আমি বললাম PQ কে XY রেখা যে অনুপাত অন্তর্ভুক্ত করে, তাহলে এই অনুপাতটা বের করার জন্য আমাদের কি করতে, কাকে অন্তর্বিভক্ত করেছে? PQ কে অন্তর্বিভক্ত করেছে। কে অন্তর্বিভক্ত করেছে? এবার বলো তো ভাই, কার কার অনুপাত হবে? কেউ বলতেছো PQY, PQX আর PQY। কি হবে? মাথায় রাখতে হবে যে অন্তর্বিভক্ত করবে, যে অন্তর্বিভক্ত করবে সেটা কি? কে বিভক্ত করছে? কাকে বিভক্ত করছে? এই জন্য XY P আর XY Q, এই অনুপাতটা, এটা XY P এর ক্ষেত্রফল আর XY Q এর ক্ষেত্রফল বের করলে যদি ধরো আসে, ধরো 3/2/3, তার মানে বুঝে যাবা PQ কে XY 2:3 অনুপাতে বিভক্ত করে। যদিও বিভক্তি কয় ধরনের হয়? একটা অন্তর্বিভক্ত আর একটা। এবার একটু কথা আছে, কথা হলো ভাইয়া যে তুমি ABC এর ক্ষেত্রফল বের করবা মডুলাস ছাড়া, বলো তো ভাই এটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ আসবে। কারণ কি, ক্লকওয়াইজ এরপরে বি তারপরে সি এইভাবে ঘুরতেছে, তার মানে নেগেটিভ আসবে। আবার ABD এটা কি আসবে? তার মানে বলো তো ভাই, আমাদের যদি অন্তর্বিভক্ত না, এটা ই বিন্দু কি সিডি এর অন্তর্বিভক্তকারী বিন্দু না বহির্বিভক্তকারী বিন্দু? অন্তর্বিভক্তকারী বিন্দু। তাহলে এবার তুমি বলো তো, ভাই, তাহলে M1 আর M2 ক্ষেত্রে এটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ আসবে। ভাই কেমনে? ABC আসবে, ABC টা আসবে কি মাইনাস, আর ABD টা আসবে কি প্লাস। তাহলে ওভারঅল কি আসবে? ধরো মাইনাস আসলো 2/3। মাইনাস থেকে তোমাদের এটা বলার দরকার নাই যে -2 অনুপাত 3, তা কিন্তু না, বরং মাইনাস থেকে আমরা বুঝে নিব সেটা আসলে কিভাবে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তার মানে কি প্লাস আসলে কি বলবো বহির্বিভক্ত? তার মানে আরেকটা জিনিস বুঝে নাও, মাইনাস আসলে আমরা বুঝে নিব কি অন্তর্বিভক্ত, প্লাস আসলে বহির্বিভক্ত। এটা কেমন হয় প্লাস আসলে বহির্বিভক্ত এখন আমি বোঝাবো। তবে একটা জিনিস মাথায় রাখবো, অন্তর্বিভক্ত, দেখো সিডি কে যদি এবি রেখা অন্তর্বিভক্ত করে, তার মানে অবশ্যই কি বলতো ভাই, সি আর ডি বিন্দু কি এবি এর দুই পাশে থাকবে না? আর দুই পাশে থাকলে এবি সি এই পাশে, তার মানে কি মাইনাস, এবি ডি ওই পাশে, তার মানে কি প্লাস। আমার কথা বুঝছো? ওকে, এবার একটা জিনিস আরেকবার একটু বোঝার চেষ্টা করবো। এই জিনিসটা বোঝা খুবই জরুরি, মানে এটা বইয়ের থেকে বোর্ড খুব বেশি আসে। ধরো এটা সেই মহান সিডি, এই সিডি রেখাকে এবার এবি সরলরেখা কি করবে? বহির্বিভক্ত করছে। দেখো ভাই বহির্বিভক্ত করছে, ভাই বহির্বিভক্ত করে লাগে নাই তো ভাই। আমরা তোমাদের বি নাম্বার চ্যাপ্টার এটা ব্যাখ্যা দিয়েছিলাম, এইভাবে লক্ষ্য করো, বি নাম্বার চ্যাপ্টার এটা ব্যাখ্যা দিয়েছিলাম। ধরো এই যে একটা মার্কা,
এই মার্কারকে তুমি বিভক্ত করবা। বিভক্ত করা দুই ধরনের হইতে পারে। তুমি যদি অন্তর্বিভক্ত করো তাহলে মার্কারের মাঝখানে কোনো এক জায়গায় জাস্ট কেটে দিবা, তাই না? তাহলে হয়ে গেল কি অন্তর্বিভক্ত। ধরো এইটুকুকে অন্তর্বিভক্ত করে যাবে, কেটে দিলাম, অন্তর্বিভক্ত হয়ে গেল। এখন বহির্বিভক্ত কনসেপ্টটা মানে আমাদের মনে হয় এটা বাইরে কোথাও থেকে বিভক্ত করে, বিষয়টা সেরকম না। বহির্বিভক্ত আমরা যেটা বুঝি, বহির্বিভক্ত ম্যাথ সেটা বোঝে জোড়া লাগা, কি জোড়া লাগা। তার মানে এই মার্কারের সাথে এটা যখন এসে জোড়া লাগালাম তখন এটা হইলো কি বহির্বিভক্তকারী বিন্দু। আমার কথা বুঝছো? এই মার্কার, এটা ধরো একটা এবি মার্কার, তার সাথে এই মার্কারটা জোড়া লাগালাম তখন এটা হবে সি। বিষয়টা আমরা এর আগের চ্যাপ্টারে ক্লিয়ার করেছিলাম। ধরো এই যে এবি, এর একটা বিন্দু সি, তার মানে এবি আমরা বলতে পারি এসি প্লাস বিসি। মনে আছে এটা কি করছে, অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত? অন্তর্বিভক্ত। সি বিন্দুটাকে মাঝখানে কোথাও বহির্বিভক্ত। ধরো এই যে এবিটা, কিন্তু বাইরে কোন একটা বিন্দু সি, এটা আসলে কি এবার কি আর মাঝখানে কোথাও কেটে ফেলা নাকি জোড়া লাগানো? এর সাথে দেখো বিসিটা আমরা কি করছি, জোড়া লাগাইছি। এটা হলো বহির্বিভক্ত। তার মানে বহির্বিভক্ত কিন্তু আসলে বরং উল্টা আরো কি করতে হয়, জোড়া লাগাইতে হয়। এবার বলো তো ভাই, এবি পাওয়ার জন্য আমাদের কি করতে হয়? এসি থেকে বিসি এবার বাদ দিতে হয়। অন্তর্বিভক্তের ক্ষেত্রে এবি প্লাস কত, এসি প্লাস বিসি করতে হয়, আর বহির্বিভক্তের ক্ষেত্রে কি এসি মাইনাস বিসি। ঠিক করে আসছিলাম না আমরা এগুলো নাম্বার চ্যাপ্টারে? আচ্ছা, অন্তর্বিভক্ত ছিল, যার ফলে দেখো তো এই সিডি রেখার মাঝখানে কোনো একটা বিন্দুতে এবি রেখাকে অন্তর্বিভক্ত করেছে এই বিন্দুতে। এবার সিডি রেখার কোন বিভক্ত কি এবি অন্তর্বিভক্ত করেছে? না। এবি রেখা যদি আর মাঝখানে থাকতো সেটা তো অন্তর্বিভক্ত হতো। এবার কোথায় আছে? বাইরে। এবার যদি তুমি সি বিন্দু থেকে একটু বর্ধিত করো, এই যে বর্ধিত অংশটা এটা যদি হয় ই, তাহলে ভাই এটা হবে কি বিভক্ত বলো তো? এটা হবে কিন্তু আবার কথা বলছো। এবার আবার আরেকটা কথা আছে, কথা হলো ভাইয়া তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো এবিসি, আর এবি ডি এর ক্ষেত্রফল বের করো। এবার বলো তো ভাই এবিসি এবং এবি ডি বের করলাম, দুটাই বিন্দুই কি এক পাশে না বিপরীত পাশে? আমরা গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম না, দুটো একই পাশে থাকলে তাদের চিহ্ন কি একই রকম হয়, দুইটাই পজিটিভ অথবা দুইটাই, এখানে দুইটাই কি আসবে? তাহলে বলো তো ভাই এবার ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি, দেখো তো ভাই এবিসিটাও কত আসবে? পজিটিভ, এবিডিটাও কি আসবে? পজিটিভ। কিন্তু দুইটাই পজিটিভ আসছে কখন, অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত ক্ষেত্রে? বহির্বিভক্ত। তাহলে দুইটাই মাইনাস হবে, আর দুইটা মাইনাস হলেও বলো তো ভাই কি, তাই না? সি আর ডি দুটা বিন্দু যদি নিচে থাকতো তার মানে দুইটাই মাইনাস, আর দুইটা মাইনাস মানেও কি প্লাস। এই জন্য আমরা বলে থাকি যে এই অনুপাতগুলো যদি কখনো মাইনাস আসে তার মানে সেটা করবে কি অন্তর্বিভক্ত, আর প্লাস আসলে করবে কি বহির্বিভক্ত। দেখো এখানে কিন্তু সিডি, সি বিন্দু এক পাশে, ডি বিন্দু এ বিন্দু আরেক পাশে, দুই পাশে ছিল, যার ফলে একটা প্লাস একটা মাইনাস, এই জন্য মাইনাস। কিছু বুঝছো? বুঝছো? আচ্ছা, না বুঝলে সমস্যা নয়, ভিডিও থাকবে, তোমরা প্রতিদিন একবার করে দেখবা। আচ্ছা, এবার আমি তোমাকে আরেকটা কোশ্চেন দিচ্ছি। এবার তোমরাই বলো তো পিআর রেখা কিউএস কে যে অনুপাতে বিভক্ত করে, তাহলে আমরা অনুপাতটা কার কার ক্ষেত্রফল বের করব?
আমি আবারও বলতেছি, আমাদের মাথায় রাখতে হবে কে বিভক্ত করে তার দুইটা কি আগে। কে বিভক্ত করে? কাকে বিভক্ত করে? তাহলে পি আর আগে নাও, পি আর কিউ, তারপর পি আর এস। ধরো আসছে -7/5, কি করে? কত অনুপাতে? 7:5 অনুপাতে। ধরো আসছে শুধু 7/5, কত অনুপাতে? মারা যাবে। এবার তাহলে আমরা ম্যাথে চলে যাই। গত ক্লাসে আমরা 5 পর্যন্ত করে আসছি। আজকে দেখো 6 এর কে নাম্বারটা, 6 নাম্বারটা একটু আগে করছি কিনা দেখো তো। কে নাম্বার ম্যাথটা না, একের কে নাম্বার ম্যাথটা কিন্তু 6। 6 এর এ। এবার 6 এর কি নাম্বারটা দেখো। ছয়ের এ নাম্বারটা কিন্তু একের কে নাম্বার ম্যাথটা, জাস্ট এখানে আমরা সৃজনশীল আকারে দিচ্ছি। আচ্ছা 6 বি নাম্বার ম্যাথটা কি বলছে একটু দেখো। ওবি সরলরেখা, ওবি রেখা এডি কে, কে কাকে বিভক্ত করেছে? কে কাকে বিভক্ত করেছে? তাহলে ত্রিভুজ কার কার হবে? ও বি। তাহলে তোমরা একটা কাজ করো, এবার নিজ দায়িত্বের শুরুতে ও বি এ ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তারপর বের করো ও বি ডি ত্রিভুজের। বের করতে পারবে না ক্ষেত্রফল? করে ফেলো। ও বি এ ত্রিভুজ, তারপর ও বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ভাগ করে দাও। এবি ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল বের হবে 7/2। যাদের আসছে তাদেরটা ঠিক আছে। আর ওবি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে -14/2। লিখবা পরে লেখো, আগে লেখার থেকে দেখো তো এখন এই যে এই 2 আর 2 কেটে দাও, সহজ হলো না? তাহলে দেখো এই যে মাইনাসটা থাকতেছে উপরে 7 নিচে 14, তার মানে কত হচ্ছে 1/2, তাই না? তোমাদের অনেকেই ক্ষেত্রফলই বের করতে পারতেছো না, কি ব্যাপার বলো তো?
তোমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে, আগে ও নিবা, তারপরে বি নিবা, তারপরে কিন্তু এ। তুমি যদি এখানে আবার উল্টা পাল্টা করো তাহলে কিন্তু হবে না। নির্ণায়ক যে সহজ, দুটা জিরো থাকলে ওই যে তিনটা ওয়ানের যে প্যাটার্ন ওইটা নিয়ে কাজ করতে হবে। ওই ওখান থেকে আসছে, ওটা আমি সাপোর্ট করি না, কারণ আমাদের ম্যাক্সিমাম যদি ওটা দিয়ে আসলে ঝামেলা, ওটা বড় হয়ে যাচ্ছে। আর এখানে আবার প্যাটার্ন থাকে, তুমি কখনো এইভাবে করতেছো, কখনো আবার ওই যে তিনটা ওয়ানে নির্ণয় দিয়ে করতেছো। ওই জন্য ওটা আমি করাই না, কারণ ওটা দেখা যায় যে তোমাদের নতুন একটা পরিশ্রম বাড়ানোর। আচ্ছা, মাইনাস আসছে, তার মানে অন্তবিভক্ত না বহির্বিভক্ত? অন্তবিভক্ত। কত অনুপাতে? মানে আসলে ওনারা সাপ্লাই যে দিচ্ছে ওনাদের ওখানেই মাঝে মাঝে পাচ্ছে না, তখন বন্ধ হয়ে যাচ্ছে, আবার আসতেছে বিষয়টা। আমাদের অবস্থা যদি এরকম হয়, দক্ষিণাঞ্চলের অবস্থাটা কি বলে? ওদের তো পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া মানে কি দক্ষিণাঞ্চলে কি ভয়াবহ অবস্থা চলতেছে? তোমাদের যারা গ্রামের বাসায় খোঁজ খবর নাও, কি ভয়ঙ্কর অবস্থা। আমি আমার শেরপুরে আমার বড় ভাইয়ের সাথে কতদিন কথা হইল, বড় ভাই বললো যে টানা 5-6 ঘন্টা থাকে না, 1 ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, আবার 1 ঘন্টা আসে, আবার টানা 5-6 ঘন্টা। আচ্ছা, যে বিদ্যুতে বহুত গল্প হয়েছে, আমরা আসলে বিদ্যুতের প্রেমে পড়ে গেছি। বিদ্যুতের প্রেমে না, লোডশেডিং এর প্রেমে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো ম্যাথটা সবাই? আচ্ছা, এটা যদি বুঝতে পারো তাহলে এবার দেখো 7-এর সি নাম্বার যে ম্যাথটা, 7-এর সি নাম্বারটা ম্যাথে বলছে প্রমাণ করো যে সিডি কে এবি রেখা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কাকে বলো তো? সিডি কে এবি রেখা অন্তর্বিভক্ত করে কে? কাকে অন্তর্বিভক্ত? তাহলে কার কার অনুপাত হবে? এবিসি আর এবিডি। আচ্ছা, এরপর 8-এর বি নাম্বারটা একই টাইপের ম্যাথ। এখানে দেখো সিডি সরলরেখা এবি রেখাংশ ভাবে বহিস্থভাবে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এবার কার কার হবে? সিডি আর সিডিবি। এবার কিন্তু সিডি আর সিডিবি এর অন্তর্বিভক্ত করে কিন্তু সিডি কাকে করে? এগুলো বিষয়। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে সাথে সি নাম্বারটা অবশ্যই কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে বলো তো? নেগেটিভ আসবে, যেহেতু অন্তর্বিভক্ত। আর সাথে বি নাম্বারটা কি আসবে? এবার 6-এর সি নাম্বারটা দিকে তাকাও। 6-এর সি নাম্বারটা বলছে রম্বসের কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। আমাদের কিন্তু 6-এর সি নাম্বারটার জন্য উদ্ধৃতিতে দেয়া আছে এ বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক। সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু জানা, বা একটা রম্বস, একটা আয়ত, একটা সামগ্রিক বা একটা বর্গের 3টা শীর্ষের স্থানাঙ্ক জানা থাকলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক আমরা বের করতে পারি না? শিওর। এখন 4টার ভিতরে 3টা জানলে চতুর্থটা বের করতে পারি। এখন কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে রম্বসের ক্ষেত্রফল তোমরা কি বের করতে পারো? নিয়মকে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। কি তাহলে কি করে দিতে হবে? না। এরপর 7-এর এ নাম্বার ম্যাপটা দেখো, এটা হচ্ছে
একের এল নাম্বার ম্যাথটা ওই ম্যাথটা আবার রিপিট করছে। হ্যাঁ আচ্ছা, 7 এর সি করে ফেলছে, এবার 7 এর বি নাম্বারটা করবো আমরা। আচ্ছা, এই বিন্দুগুলো দেয়া আছে, আমাদের বলছে এসিডি এর ভর কেন্দ্র জি হলে, এখন ত্রিভুজ এসিডি এর ভর কেন্দ্র জি, ভাইয়া ভর কেন্দ্র জি, ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি তুমি বের করতে পারো? নিয়ম কি? মানে মূলত নিয়ম হচ্ছে ভুজ তিনটাকে যোগ করে কয় দ্বারা ভাগ? 3 দ্বারা ভাগ। এখন এসিডি এর ক্ষেত্রে ভুজ তিনটা কি কি? একটা 0, একটা -1 আর একটা কত 4। তাহলে 0 -1 তারপর কত 4 ডিভাইডেড বাই কত 3। তোমা কোটি তিনটাকে যোগ করো, কোটি তিনটা কি কি? -1 তার সাথে যোগ করবা কত 2, তার সাথে যোগ করবা কত -5 ডিভাইডেড বাই কত 3। তাহলে জি হবে এখানে দেখো 1, এখানে কত -4/3। বোঝা গেল কিছু? আচ্ছা, তাহলে এসিডি এর ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক পাইছি 1, -4/3। ওকে, আমাদের কাছ থেকে চাইছে ওজি স্কয়ার আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল অনুপাত। হ্যাঁ, অতএব ওজি সমান কি? ওজি মানে কি? এই যে ও এবং জি বিন্দুর মধ্যবর্তী কি দূরত্ব না? দূরত্বের সূত্র আমরা জানি না, √ওভার ভুজদ্বয়ের কি অন্তর্ফল, তাহলে 0 - 1 তার স্কয়ার প্লাস কোটি দ্বারা অন্তর্ফল, কোটি দুটো কি কি? একটা 0 আর একটা -4/3, তাহলে 0 - প্লাস 4/3 তারপরে কি স্কয়ার। তাহলে দেখো 1 প্লাস 16/9 তার মানে √ওভার 25/9। তাহলে ওজি স্কয়ার সমান কত হবে বলতে পারো? শুধু 25/9। আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, হ্যাঁ এবিডি এর ক্ষেত্রফল তোমরা নিজ দায়িত্বে বাসায় গিয়ে বের করে নিও, বের করলে আসবে হচ্ছে 36। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আসবে কত? 36। সুতরাং ওজি স্কয়ার ডিভাইডেড বাই ত্রিভুজ এবিডি এটা সমান কত হবে? ওজি স্কয়ার ডিভাইডেড বাই ত্রিভুজ এবিডি, ওজি স্কয়ার সমান আমরা জানি কত? 25/9। তাহলে 25/9 আর এবিডি কত বলো তো? 36। তার মানে 25 ডিভাইডেড বাই 324। ঠিক আছে, অতএব ওজি স্কয়ার অনুপাত ত্রিভুজ এবিডি সমান 25 ডিভাইডেড বাই কত? 324। ভাই এটাই কিন্তু আমাদের প্রমাণ। সব প্রমাণ না, সব এটা আছে। বলবো না। সরলেখা আছে তোমাদের? সরলেখা পুরোটা আছে না? আজকে সরলেখা আছে আমাদের মনে পাশে আছে। সরলেখা নর্মালি এই তোমাদের কিছু কিছু কলেজ যেমন কলেজে দেখো কি পর্যন্ত দিচ্ছে, আসলে এরকম করে দেওয়া হচ্ছে। সরলেখা মানে অনেকে এই ম্যাথের সিলেবাস করার ক্ষেত্রে হয়তো ম্যাথের টিচারদেরকে না নিয়ে
সিলেবাস করে দিন। ম্যাথের টিচারদের সারাই সিলেবাস করে কেন? তোমরা দেখবা যে দেখা গেছে যে ফার্স্ট ইয়ারে অর্ধবার্ষিকীতে দিয়ে দিচ্ছে ত্রিকোণমিতি পুরাটা, সরলরেখা পুরাটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অথচ এই দুইটা এত বড়, আবার অনেক কলেজে দেখবেন অন্তরীকরণ পুরোটা দিয়ে দিচ্ছে। অন্তরীকরণ আমি ওই ক্লাস ধরে করতে মাইনাস এইচ আছে এই করে যে মাইনাস এই ধরে এই তুমি আসো তুমি এত কথা বলো অনেক কলেজের এই সিলেবাস গুলো পড়ে আর্টসের টিচার, সায়েন্সের সিলেবাস করে আর্টসের টিচাররা, আর্টসের গুলো করে সায়েন্সের সম অধিকার। হ্যাঁ, ক্লাস নিবে সায়েন্সের টিচার, তো সিলেবাস তো যদি অ্যাটলিস্ট করতে না হয় তাহলে কি হবে? আচ্ছা, এরপর দেখো 8 এ দেখো PQRS আয়তের 3টি শীর্ষ স্থানাঙ্ক দেয়া আছে। হ্যাঁ, চতুর্থ শীর্ষ এস এর স্থানাঙ্ক নির্ণয় করতে। আচ্ছা, এই পারা যাবে না, গত ক্লাসে করে আসছি না। আচ্ছা, 8 এর বি নাম্বারটার ব্যাখ্যাটা একটু আগে দিলাম, এবার 8 এর সি নাম্বার ম্যাথটা করব। হ্যাঁ, আচ্ছা এবার যে ম্যাথটা করবো, এই ম্যাথে মূলত আমাদের বলে দিয়েছে BLM ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, BLM এর ক্ষেত্রফল, ভাইয়া BLM এর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে, এল এবং এম। বি কি জানা আছে? হ্যাঁ ভাইয়া আছে। আচ্ছা, এম বের করার একটা সিস্টেম বলে দিয়েছে। দেখো, এম বের করার সিস্টেম বলে দিয়েছে এসিডি এর ভর কেন্দ্র এম, তো বের করে ফেলো। এখন ত্রিভুজ এসিডি এর ভর কেন্দ্র, এবার সমতা আসবে, এসিডি এর ভর কেন্দ্র এম। দেখো, এ সি এবং ডি এর ভর কেন্দ্র, দেখো এর ভুজ হচ্ছে 3, সি এর ভুজ হচ্ছে কি 5, আর ডি এর ভুজ হচ্ছে -10 ডিভাইডেড বাই কত 3। এসিডি এর ভর কেন্দ্র, ভুজ তিনটাকে যোগ করে 3 দ্বারা ভাগ। এরপর কোটি তিনটাকে ভাগ করো, কোটি তিনটা কি কি 1 + 1 - 4 ডিভাইডেড বাই কত 3। তাহলে এম আসবে, দেখো তো ভাইয়া -2/3, এখানে কত -2/3। ভাইয়া বি জানা ছিল, এম বের করছি, বাকি আর লাগে কি? ত্রিভুজ BLM এর ক্ষেত্রফল বের করতে বাকি আর একটা বিন্দু লাগে, সেটা হচ্ছে এল। এবার এল এর একটা পরিচয় দেখো শুরুতেই দিয়ে দিচ্ছে তারা। এল এর পরিচয়টা তারা এইভাবে দিয়েছে, এডি রেখাকে এক্স অক্ষ এল বিন্দুতে অন্তর্বিভক্ত করে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেখো 3,1, ধরো এটাই সেই বহান এ বিন্দু 3,1। এডি রেখাকে ডি বিন্দুর স্থানাঙ্ক -10, -4, এটা ধরো ডি বিন্দু। শোনা যায়? আচ্ছা দেখো, এডি রেখাকে এক্স অক্ষ এল বিন্দুতে অন্তর্বিভক্ত করে। এডিকে এক্স অক্ষ কোন বিন্দুতে অন্তর্বিভক্ত করে? এল বিন্দুতে। এবার আমাদের যেহেতু এল বিন্দুর স্থানাঙ্ক দরকার, কিন্তু তুমি কিন্তু এল বিন্দুর অলরেডি একটা স্থানাঙ্ক জানো, বলো তো কি জানো? কারণ এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মান কি 0। তার মানে কোনটি জানে, আমাদের আর লাগতেছে কি শুধুমাত্র ভুজ। ভাই ভুজ বের করাটা খুবই সহজ। কেমনে?
কারণ এ বিন্দুর স্থানাঙ্ক জানো, ডি বিন্দুর স্থানাঙ্ক জানো। এখন যদি তুমি এ আর এল আর এল ডি অনুপাতটা জানো তাহলে কিন্তু এল বিন্দুর ভুজটা বের করা যায়। বিশেষ করে যারা বি নাম্বার চ্যাপ্টারে পড়ে আসছো তোমরা এটা ভালোভাবে বুঝতেছো। এখন যদি আমরা কেবলমাত্র কি বের করতে পারি বলো তো, এল আর এল ডি কি অনুপাতটা বের করতে পারি। তো অনুপাতটা কিন্তু তোমার জানা নাই, এই জন্য ধরে নাও অনুপাত হচ্ছে k:1। আচ্ছা তাহলে দেখো মনে করি এ এল অনুপাত এল ডি ইকুয়াল k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব এল বিন্দুর কোটি বের করো। তো প্রশ্ন হচ্ছে ভাই এল বিন্দুর ভুজ দরকার, আপনি বের করতেছেন কোটি, এসব কেন ভাই? কোটি অলরেডি কি জানি, 0। কোটি জানি বলেই আমরা সেখান থেকে আমরা কার মান বের করতে পারবো, কে এর মান বের করতে পারবো, মানে অনুপাত বের করতে পারবো। আর অনুপাত যদি বের করতে পারি তাহলে আসলে কি আলটিমেটলি কি বানানো যায়, বের করা যাবে, এল বিন্দুর ভুজটা বের করা যাবে। যারা বি নাম্বার চ্যাপ্টার করে আসছো এটা বুঝতেছো আসলে কেন করতেছে। তাহলে এল বিন্দুর কোটি, তো তোমাদের মনে থাকার কথা যারা এই কাজটা করে আসছে এর আগে, দেখো কত হয়, নিচেও k+1 নেই, উপরেও কি নেই, k+1। এবার বলো তো ভাই কে এর সাথে গুণ হবে কি? আমরা কি নিয়ে কাজ করতেছি, ভুজ না কোটি? তাহলে গুণ হবে কি নি, কি কোটি গুণ হবে। আর কে এর সাথে গুণ হবে কত, কত -4, কারণ কোটি নিয়ে কাজ করতেছি তাই না। কে এর সাথে কি দূরেরটা গুণ হবে না। এখন অনেক কাছে আছে -4, দূরে আছে কত 1, অনেক সাথে গুণ হবে কত 1। তাহলে কোটি আমরা পাইলাম দেখো -4k+1, নিচে কিন্তু k+1। ওকে, এবার জানালাগুলো ভাই আসলে করে দাও। আচ্ছা তাহলে প্রশ্ন মতে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া x অক্ষকে ছেদ করছে মানে কি y এর মান 0, তার মানে কি কোটি 0। কোটি আমরা জানি -4k+1, নিচে কি k+1, এটা সমান, তার মানে আমরা কি লিখতে পারি 0। এটা সমান 0 লেখা মানে -4k+1 সমান 0, বা k এর মানটা কত আসবে বলতে পারো, 1/4 আসবে, +1/4। আচ্ছা k এর মান 1/4 আসার মানে তোমাদের কি মনে আছে m1 কত 1 আর m2, তাহলে আমরা k:1 না লিখে যদি এবার m1:m2 লিখতাম তাহলে কত হতো বলতো, তাহলে al কত বলতো 1 আর ld কত 4 হতো না। k:1 না লিখে যদি আমরা এখন m1:m2 লিখি সেক্ষেত্রে m1 হবে কি 1 আর m2 হবে কি 4। এটা মাথার উপর দিয়ে তাদেরই যাবে, এই পুরো ম্যাথটাই আসলে বি নাম্বার চ্যাপ্টারে ম্যাথ, এই চ্যাপ্টারে ম্যাথই না এটা, বুঝছো। বাট সৃজনশীলের কারণে আগের চ্যাপ্টারের ম্যাথগুলো এখন দিয়ে দিছে। হ্যাঁ আচ্ছা, যাদের কঠিন লাগতেছে তোমরা কি বি নাম্বার চ্যাপ্টারটা করার পর এটা পড়ো, দেখবা সহজ লাগে। আর আগামী সোমবার থেকে তোমাদের ব্যাকআপ দেওয়া হচ্ছে। ব্যাকআপ বলতে সরলরেখার ব্যাকআপ দেওয়া হচ্ছে, সরলরেখার ABCD 4টা চ্যাপ্টারে পড়াবে। ব্যাকআপ ব্যাচে টাইম হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা থেকে 7টা, 1 ঘন্টা করে। অফলাইন অনলাইন একসাথে হবে। তোমরা অফলাইনে যারা করবা তারা দ্রুত অফিসে যোগাযোগ করো, কারণ সরলরেখায় এবার গ্যাপ করছে সংখ্যাটা খুব বেশি। হ্যাঁ সরলরেখা শুরুর সময়টা ভালোই হয়েছে, বাট মাঝখানের সময়টা ভালো হয় না, কারণ অনলাইনে করো, বুঝছো। চেষ্টা করো অফলাইনে করো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো আমরা কিন্তু এল বিন্দুর কি বের করতে চাই, ভুজ। আবার এ এর অনুপাত এল ডি সমান 1:4 হলে এল বিন্দুর কি বলতো, ভুজ নাকি কোটি? এই তোমরা বোধহয় এটা বুঝতে পারো না। হ্যাঁ, এ বিন্দুর স্থানাঙ্ক জানা আছে 3,1, ডি বিন্দুর স্থানাঙ্ক এটা জানা আছে। অনুপাত কিন্তু এল হচ্ছে 1, এল ডি কত 4। কেন? কারণ কে এর মান 1/4,
তুমি এখানে কত ছিল, কে ছিল না? কে যদি 1/4 হয় তার মানে বুঝতে পারতেছো যে এখানে কে, এটা এখানে কত, k/1 ছিল, k/1 ছিল, তার মানে কি কে এর মানটা কি 1/4:1, তার মানে কি 1:4। বুঝো তো এই সব? আচ্ছা, তাহলে ভুজটা বের করি আমরা। তো এখন দেখো, ভুজটা বের করতে হলে আমাদের অনুপাত এবার কি 1:4, তাহলে নিচে 1+4, উপরে কি আসবে 1+4। এবার কিন্তু আমরা ভুজ বের করতেছি। তাহলে বলো তো ভাই, 1 এর সাথে গুণ হবে কত? 1 এর সাথে গুণ হবে -10, আর 4 এর সাথে গুণ হবে কত? 4 এর সাথে গুণ হবে -10 নাকি 3? তাহলে এখন ক্যালকুলেশন করলে এখানে ভুজ যেটা আসবে 2/5। সুতরাং এল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 2/5, 0, কারণ ভুজটা 2/5, কোটি তো অলরেডি আমরা জানি 0। ভাইয়া এবার লক্ষ্য করো, এল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, তারপর এম বিন্দুর স্থানাঙ্ক জানি, আর বি বিন্দু আগে থেকে দেয়া ছিল। তাহলে বি এল এম ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে না? ক্ষেত্রফল কি বের করে দিব? আরে না, বহুত করে আসছে এই ক্ষেত্রফল। এই চ্যাপ্টারে সেই প্রথম দিন থেকে ক্ষেত্রফলই বের করতেছে, আজকে লাস্ট ক্লাস। তাহলে বি এল এম ত্রিভুজের ক্ষেত্রফল। আর জাস্ট একটা ম্যাথের একটু ব্যাখ্যা দিয়ে শেষ করে দিব। আমাদের আর একটা ম্যাথ বাকি আছে, এটা হচ্ছে টি। একের টি বাকি আছে না? দেখো তো, একের লাস্টের সময় একটি। আচ্ছা, তোমরা কি সমবাহু ত্রিভুজ দেখছো কখনো? আচ্ছা, তাহলে দেখো। এবার তাইলে সমবাহু ত্রিভুজ দেখো। এই যেটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এবার এই সমবাহু ত্রিভুজের মাঝখানে একটা স্পেশাল বিন্দু নিলাম আমরা, বিন্দুটার নাম দিলাম পি। মন চাইলো ওবি, এবি, সিবি যোগ করলাম। পি বিন্দুটা এমন একটা পজিশনে থাকবে যেন এপি, বিপি আর সিপিটা সমান। হ্যাঁ, এরপর আমরা দেখলাম যে এ পি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ পি বি ত্রিভুজের ক্ষেত্রফল এবং বি পি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সবগুলো সমান। বা তাহলে কথাটাকে কি আমরা এইভাবে বলতে পারি না যে এবিসি ত্রিভুজের যদি এ পি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ পি বি ত্রিভুজের ক্ষেত্রফল বা বি পি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়, তার মানে এপি, বিপি আর পিসি কি কিছু বোঝো না? আচ্ছা, এখন ধরো তোমার এ বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, বি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, সি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। তুমি কি পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা? পি বিন্দুর, আমার এখানে যদি একটা কথা আছে, পি বিন্দু কি ভর কেন্দ্র? সমবাহু ত্রিভুজ কি ভর কেন্দ্র? শিওর হয়। পি বিন্দুর কি ভর কেন্দ্র? এই তোমরা না বললে সমবাহু ত্রিভুজ তোমরা জানো, জানতা না তাই বলছি, তাই না? দেখো, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আবার এবার তোমাকে দুইটা অপশন দিলাম, তোমরা নিজেরা বাসায় গিয়ে এটা দেখবা। একটা হচ্ছে পি বিন্দু যদি ভর কেন্দ্র হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করা কি খুবই সহজ। আর যদি পি বিন্দু ভর কেন্দ্র না হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবো? তুমি ধরে নিবা পি বিন্দু কি আলফা বিটা। তাহলে বলো তো ভাই, এ বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে এ দূরত্ব বের করবা। বি বিন্দুর স্থানাঙ্ক জানো, বিপি দূরত্ব বের করবা। এপি আর বিপি কি সমান, সেটা একটা ইকুয়েশন পাওয়া যাবে। আবার একইভাবে কি সিবি বের করবা, তারপর এপি আর সিপি কি সমান, সেখান থেকে আরেকটা ইকুয়েশন বের করবা। দুইটা ইকুয়েশনকে সলভ করলে কি আলফা বিটা মান পাওয়া যাবে, মানে কি পি বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে। প্রশ্ন হচ্ছে ভাই, পি বিন্দুর স্থানাঙ্ক বের করবো কেমন, বের কেন করবো? ভাই আমাদেরকে বলে দিয়েছে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ভাই তুমি দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেয়া আছে, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে,
তাহলে PQ এর দূরত্ব বের করতে গেলে আরেকটা কোন বিন্দুর স্থানাঙ্ক লাগবে? P বিন্দু লাগবে। তাহলে কি পারা যাবে? এই ম্যাপটা আসলে 3-এর A নাম্বার চ্যাপ্টারে না, বুঝতে পারছো? তার ভর কেন্দ্রের কনসেপ্ট লাগতে পারে বা এই দূরত্বের কনসেপ্ট লাগতে পারে। কাজটা তোমাকে দিলাম। একই আশা লাগবে, এইটাই তো তোমাকে বাসায় কাজ দিলাম। তাহলে দেখো ভর কেন্দ্র দিলাম, এই দায়িত্বটাই তো তোমাকে বাসায় দিলাম, তা আমি বলেই দিতে পারতাম।